স্বাগত। আমার সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়, রণজয় ভট্টাচার্য আর অবশ্যই অনুপম রায়। এটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা টেক্কা নিয়ে আড্ডা, কিন্তু টেক্কার গানের আড্ডা। আমি প্রথম প্রশ্নটা সৃজিত মুখোপাধ্যায়কে করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি দেখছিলাম যে টেক্কার একটা ইন্টারভিউ দিতে গিয়ে আপনার পুরনো প্রেমের প্রসঙ্গ এসছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যতগুলো পুরনো প্রেম সেটার সংখ্যাটা বেশি নাকি অনুপম রায়ের সাথে আপনার পুজোর গানের সংখ্যা বেশি? অতি অবশ্যই অনুপম রায়ের সঙ্গে পুজোর গানের সংখ্যা বেশি, কিন্তু সেটাও যে পুরনো প্রেম নয় এরমটা তো আমি কোনোদিন ক্লেম করিনি। মানে সেটা তো শুধু পুরনো প্রেম না, পুরনো গভীর প্রেম। এবং সেই সময়কার প্রেম আমার অনুপম এবং অনুপমের গানের সঙ্গে। আমি জানি অনুপমের সদ্য বিয়ে হয়েছে, এটা একটু কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু তাও যে অনুপম আর আমার মনের সাংগীতিক মিলন ঘটে ব্যাঙ্গালোরে। এবং আমার মনে আছে যে আমি ইয়েলো সাবমেরিন বলে একটা বাড়িতে, রঞ্জন ঘোষালের বাড়ি, সেটা ওয়াজ আ কালচারাল হটস্পট অফ ব্যাঙ্গালোর। সেখানে আমি গিয়ে দেখি একটি ছেলে এক কোণা একের পর এক গান শুনিয়ে যাচ্ছে এবং কিছু বাঙালি শুনছেন, কিছু শুনছেন না, এবং আমি আটকে গেছিলাম সত্যি। মানে আমার মনে আছে সবাই খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে বলতে হয়তো চলে গেছে, আমি যেতে পারিনি, আর কোথাও একটা আটকে গেছিলাম। কারণ একটা অদ্ভুত ফ্রেশ অ্যাপ্রোচ বাংলা গানে, সেরকম কথা, সেরকম সুর, সেরকম প্রজেকশন, উচ্চারণ, গাওয়া, সব মিলে একটা খুব সম্পূর্ণ একটা নতুন পৃথিবীর সঙ্গে আলাপ হয়েছে। এবং অবভিয়াসলি সেটার প্রেমে পড়ে যায়। এবং তখন ওকে বলি যে কোনোদিন আমি যদি ছবি বানাই তাহলে তোর গান থাকবে সেখানে। তো সেখান থেকে আমাদের পথ চলা শুরু। এবং আমরা যে প্রথম গান যেটা ওরা আমি শুনেছিলাম আলস্য, এটা পরবর্তীকালে বহু পরে উমাতে ব্যবহৃত হয়েছিল। আর আমাদের যে গানটা ইতিহাস সৃষ্টি করে, আমাকে আমার মতো থাকতে দাও, সেই গানটা দিয়ে ও অঞ্জনদার একটা শো ওপেন করেছিল আমার মনে আছে। এবং সেই গানটা মানে অঞ্জনদার শো ওপেনিং, সেই শোটা সৃজিতদারই অর্গানাইজ করে এবং সে ওপেনিং গানটা হয়েছিল আমার মনে আছে চডিয়া মেমোরিয়াল হল স্তব্ধ হয়ে গেছিলো গানটা শুনে। এবং লাইটটাও মনে আছে, এটা নীলচে আলো, হ্যাঁ তুমি লাইট করেছিলে। হ্যাঁ, সো ইট ওয়াজ ম্যাজিক্যাল। এবং সেখান থেকে অনুপম রায়ের ম্যাজিকের শুরু। অনুপম, তুমি আমাকে একটু বলো যে তুমি যে এত বছর ধরে কাজ করছো, যখন সৃজিতের থেকে তুমি একটা ছবির অফার পাও, তোমার সবচেয়ে পজিটিভ দিক কোনটা লাগে? আর এর মধ্যে কোনো ইরিটেটিং দিক আছে কিনা? মানে মিউজিক যে সিটিংটা হয় সেইখানে ইরিটেটিং দিকটা একটু আমায় বলো, বা ন্যাগিং দিকটা আমাকে বলো, আর ভালো দিকটা বলো। না, পজিটিভ দিকের কথাই মূলত বলছি আমি শুরুতে, যে আমি জানি যে আসলে গানগুলো তো তৈরি হয়, গানের যে কী ভবিষ্যৎ হবে সেগুলো আমরা জানি না। এবং আমরা এই সময় যেটা দাঁড়িয়েছি, 24-এ দাঁড়িয়ে আছি 2000, একটা ইন্ডিপেন্ডেন্ট গান, সেটা আমি মানে আমি লিখেছি, সুর করেছি, কিন্তু মানুষের কাছে পৌঁছাতে চাই, সেটা যে কি কঠিন। এবং সেটার সাকসেস রেট এতটাই খারাপ যে আমি খুব খুশি হই যদি সৃজিতদা বলে যে তার ছবিতে গান ব্যবহার করবে। এটা আজকে 2000 সাল হলে বা 2004 হলে হয়তো হতো না, কারণ তখন বাংলা ছবির গানের সেরকম জনপ্রিয়তা ছিল না সামহাও। সেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট গানের অনেক বেশি জনপ্রিয়তা ছিল 90-এর দশকে যদি ধরি আর কি সেগুলো। কিন্তু আনফর্চুনেটলি থিংস হ্যাভ চেঞ্জড, এবং সেটা চেঞ্জ করানোর পেছনে সৃজিতদার বড় হাত আছে। করে ছবির ভাষা পাল্টে এখন আমি খুব খুশি হই যদি সৃজিতদা বলে যে আমার কোনো গান ব্যবহার করবে, তাহলে আমার এগুলো তো সন্তানের মতন, জানি এটা ভালো স্কুলে ভর্তি করতে পেরেছি, যে অ্যাটলিস্ট এটা কিছু মানে বেসিক ক্লাস 10 অবধি। তারপরে আসল ব্যাপারটা হচ্ছে যে ওই স্টুডেন্টের মানে সন্তানের ক্ষমতা আছে কি নেই। সে যদি ভুসি মাল হয় আমি কিছু করে পারবো না আর কি। এইবার কিন্তু সেখানে আবার সৃজিতদার চোখ কান সব আছে যে সেখান থেকে খুব খারাপ একটা গান বেছে নেবে না, একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ডের গানই যাবে, এবং তারপর তাকে খাইয়ে পড়িয়ে ভালো কলেজে পাঠানোর একটা চেষ্টা হবে। সুতরাং সেই আনন্দটুকু কাজ করে যে গানটার একটা হিললে হলেও হতে পারে। আর ইরিটেটিং ব্যাপার যেটা বলছিলে আর কি, দেখো সৃজিতদাকে তো আমরা সবাই চিনি আর কি। একটু তুমি প্লিজ আমাদেরকে বলো, তুমি একটু বেশি চেনো এই ব্যাপারটাতে। এবং মানে একটা গান নিয়ে ম্যাক্সিমাম কতবার রিজেকশন হয়েছে, কতবার তোমরা বানিয়েছো, এরকম যদি কোনো উদাহরণ থাকে প্লিজ। উদাহরণ মানে কি,
শ্রীদার সহজে কাজ যে হয়ে যাবে সেটাতে বিশ্বাসী নন। ঠিক। যদি এক চান্সে কোনো গান অ্যাপ্রুভড হয়েও যায়, তারপর অন্যান্যভাবে সেটাকে অ্যাটাক করা হবে। অ্যাটাক বলেছে, অ্যাটাক বলেছে। এবার এগুলো আমি পরে অটোবায়োগ্রাফিতে লিখবো। বলছি কতবার আক্রমণের পরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছো একটা গান? সেটা সেই গানের ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। আচ্ছা, আমি খুব খুশি হই যদি প্রজেক্টের তাড়া থাকে বা শেষের মুহূর্তে চলে গেছে, যে তখন আর ওই পরিবর্তনগুলো বা ওটা নিয়ে ভাবনা চিন্তা। না, এরকম না, ব্যাপারটা খুব অর্গানিক ভাবে হয়। মানে আমি বলছি তার দ্বিতীয় পুরুষে এই যে আবার ফিরে এলে বা যে কটা দিন, দুটোই খুব তাড়াতাড়ি হয়েছে। না, যে কটা দিন তাড়াতাড়ি হয়েছিল, আবার ফিরে এলে তাড়াতাড়ি হয়। আবার ফিরে এলে অনেক, সেটা আমি টাইম না কম্পোজিশন লিরিক টিরিক আবার বাট ইয়েতেও দশমেও আমি সেই মানুষটা নেই যত তাড়াতাড়ি হয়েছিল। মানে বাউন্ডুলে ঘুরি তো খুব টাইম লেগেছিল। বাউন্ডুলে 6-7টা আমরা শুনে, অনেক কটা গান শুনে আর কি। কিন্তু আর কি একটা বয়স ছিল যখন খুবই কি বলবো দুঃখ পেতাম গোটা প্রসেসটাতে। উইথ এজ আর কি রিয়েলাইজ করেছি দিস ইজ ইট, এই কাঠামোতেই আমার কাজ করতে হবে এবং আমি এটা হাসি মুখে, কারণ আমার লক্ষ্যটা, আমার সহ্য শক্তি, ওই মাছের চোখ আর কি, যে গানটার তো একটা হিললে হবে, তাতে যত কষ্ট। এটা যে অর্জুন মাছের চোখ দেখছে পাশ থেকে ভীম কন্টিনিউয়াসলি, না আমার মনে হয় ডান পাটা যদি একটু এদিকে থাকে আর বাঁ কনুইটা যদি একটু, এইটা আর কি কন্টিনিউয়াসলি। আচ্ছা, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে টেক্কা তো সঙ্গীত পরিচালনা করার জন্য অনুপমকে প্রথমে বলা হয়েছিল, তারপরে কি হলো? আমি এইটা তোমার থেকে জানতে চাই। এটা খুব সহজ জিনিস। প্রত্যেকটা মানুষের একটা এক্সপেকটেশন থাকে ইন টার্মস অফ দ্য ওয়ার্কিং স্ট্রাকচার, তার রেমিউনারেশন কী হবে, কীভাবে কার সাথে সে কাজ করবে, কি মিক্সিং ইত্যাদি ইত্যাদি। এবার আমাদের ইন্ডাস্ট্রিটা এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, বহু বছর পর যৌথভাবে আমরা সবাই মিলে কিন্তু একটা ডিসিশন নিয়েছি, যেটার নাম হলো #OnMyOwnTerms। ঠিক আছে? তো এবার এই যে টার্মস, অন মাই ওন টার্মসের যে টার্মস, সেটা মানুষ টু মানুষ ভেরি করে। আমি কিছু কন্ডিশন ছাড়া ছবি শ্যুট করি না, কিছু সার্কামস্ট্যান্স ছাড়া ছবি শ্যুট করি না, এবং অবভিয়াসলি একটা পার্টিকুলার আর্থিক রেমিউনারেশন ইজ এক্সপেকটেশন চলে আসে, বিকজ আই হ্যাভ আর্নড ইট ওভার দি ইয়ার্স। দ্য সেম থিং অ্যাপ্লাইজ ফর হিম। এবার অবভিয়াসলি আমারও যেরকম প্রযোজকের সঙ্গে এটা নিয়ে একটা নেগোসিয়েশন হয়, ওরও হয়, এবং যে ক্ষেত্রে আমার নেগোসিয়েশন সাকসেসফুল হয় আমি সেই ছবিগুলো করি, যে ক্ষেত্রে নেগোসিয়েশন সাকসেসফুল হয় না সেগুলো করি না। ওর ক্ষেত্রেও তাই। সো এই ক্ষেত্রে নেগোসিয়েশন সাকসেসফুল হয়নি, অ্যান্ড দ্যাট ইজ অল দ্যাট ইজ দেয়ার টু ইট। এতে কোনো ব্যক্তিগত সম্পর্কর কোনো রকম কিছু খারাপ হওয়া, মনোমালিন্য, ফোলা ঠোঁট, কুঞ্চিত ভুরু, এরকম কিচ্ছু হয়নি। ইটস ভেরি পেশাদার, দুই পেশাদারের মধ্যে আলোচনা হয়েছে। প্রযোজকও পেশাদার, তার একটা নির্দিষ্ট বাজেট আছে, সঙ্গীতকারও পেশাদার, তার একটা নির্দিষ্ট, দুটোর মধ্যবর্তী যে জায়গাটা সেখানে আমরা পৌঁছতে পারিনি, কম্পোজিশনে পৌঁছতে পারিনি, কিন্তু গায়ক হিসেবে পেরেছি, তাই জন্য গেয়েছে এবং অসম্ভব ভালো গেয়েছে। ঠিক, এই এখানে একটা ছোট্ট বক্তব্য আছে যে এই পেশাদারিত্বের যে কথাটা হচ্ছে, যে সেটা তো আমাদের বাংলায় একটু কম হয় সবসময়। এই গোটা আলোচনাটা যদি 1 বছর আগে হতো খুব ভালো হতো, কারণ ছবির গানগুলো তৈরি হয়ে গিয়েছিল। এবার মানে দুটো গান তো হয়ে গেছিল, দুটো গানের কথাই ছিল আর কি, দুটো গান, এবং আর একটা গান নিয়েও শ্রীদা জানে আর কি, অনেক দূর অনেক প্ল্যান পরিকল্পনা হয়ে গেছিল। বাট হ্যাঁ, সেই অন দ্য অ্যাজাম্পশন যে বাকি সবগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আলোচনাটা বেসিক্যালি প্রথমে বলা উচিত, তারপরে বাকি কাজ করা উচিত। এবং সেই জিনিসটা এখন যেটা ও বললো সেটা আমার ক্ষেত্রেও ভ্যালিড। অনেক ক্ষেত্রে আমারও একদম শেষ মুহূর্তে নেগোসিয়েশন হয় বলে, হয়তো সব নেগোসিয়েশনে যে আমি খুব সুখী হই তা নয়, আমি হয়তো একটু কিন্তু করেই কোনো একটা প্রজেক্টে ঢুকি বা ঢুকি না। সেখানে যেটা হয়, যদি 1 বছর আগে হয়ে যায়, তাহলে ইউ আর ভেরি ক্লিয়ার যে আমি এই প্রজেক্টটায় এতটা দিচ্ছি, এতটা ইনভেস্ট করছি, সেটা করব বা করব না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে আমি যদি ব্যোমকেশের উদাহরণটা দিই, ব্যোমকেশ নিয়ে আমার চিন্তা ভাবনা পরিশ্রম, সেটা তো ফাইনালি বড় পর্দায় এলো না। সো সেটা আমার একটা লস, মানে সেই অর্থে লস। তাও লাকিলি
একটা ছোট পর্দা অ্যাটলিস্ট এলো, তো একইভাবে যে গানগুলো তৈরি করেছিল সেটা আমি মানে আই উইল হোপ যে সেই গানগুলো একদম ওয়েস্ট না হয়, সেটা কোথাও একটা হয়তো কেউ যদি সিলেক্ট করে না, আমি হয়তো অন্য কোনো ছবিতে নিলাম বা অন্য কেউ নিল, তাহলে অ্যাটলিস্ট ওর যে শ্রমটা সেই শ্রমটা বিফলে যায় না। ঠিক ঠিক। এটার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে রণজয়ের সাথে তোমার কাজ হলো, আমি সেইটার একটু ভালো দিকটা জানতে চাই। মানে রণজয় তো খুব খুশি হয়েছিল এটাতে, আর প্লাস যেহেতু গানটা অনুপম গেয়েছে, আমি গানটা শুনছিলাম, একদম পুজোর যেরকম সিগনেচার একটা সৃজিতের ছবির গান হয় ওরমই লাগলো আমার শুনে, স্পেশালি অনুপম গেয়েছে বলে। তো সেইটা আমি রণজয়ের থেকে একটু জানতে চাই যে কতটা এক্সাইটমেন্ট হলো এই গানটা তৈরি করার সময়। এক্সাইটমেন্ট তো বিশাল, মানে কিন্তু ওই মানে কথায় আছে যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এক্ষেত্রে সর্বনাশটা অনুপমার হয়েছে, পৌষ মাসটা আমার হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে সত্যি বলছি যে সৃজিতদার সাথে আমার কাজ করার অনেক বছর ধরে কথা হচ্ছিল। ইনফ্যাক্ট এটা অনেকবার অনেকেই জানে যে প্রেমে পরাবরণ গানটা প্রথম সৃজিতদার কাছেই গেছিল। হ্যাঁ, তো ওইখান থেকে একটা সূত্র তৈরি হয়েছিল। কিন্তু এই টেক্কা এসে হঠাৎ করে একদিন আমি একটা মেসেজ পাই সৃজিতদার কাছ থেকে যে তুই টেক্কা করছিস। সেটা শুনে আমি যার পর নাই আনন্দ পেয়েছিলাম। তার পেছনের ঘটনা আমার তখন জানাই ছিল না, কিন্তু তার মানে এই সুযোগটা আসায় আমি প্রচণ্ড উত্তেজিত হলাম। এবং তারপর গান নিয়ে ডিসকাশন হলো। সৃজিতদা আমার থেকে কয়েকটা গান নিয়ে রেখেছিল আগে, এবার সেটা কোনটা ব্যবহার করবে না করবে আমার কোনো আইডিয়া ছিল না। সৃজিতদা দুটো মার্ক করে বললো যে এই দুটো করছি। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে দুটো গান মানে টেক্কা ছবির থেকে আমি মনে হলো এই দুটো টেক্কার জন্য ইউজ করবে কী করে সৃজিতদা, মানে এইটা আমি বুঝতে পারছিলাম না যে দুটো গানের ভাইব বা এই অন্যরকম ছিল। তারপরে গান দুটো এমনভাবে শেপটা হলো যে, এবং এটা সৃজিতদার ম্যাজিক যে ওই একটা ভিশন থাকে যে অদ্ভুত একটা যে মানে একটা জাক্সটাপোজিশন ঘটায় যে গানের সাথে ছবির একটা অদ্ভুত কন্ট্রাস্ট, অথচ সেটা একের সাথে কী করে মিলে গেছে। এই ব্যাপারটা গানগুলো তৈরি হওয়ার সময় বুঝতে পারলাম। তারপর আরেকটা দারুণ ব্যাপার হলো যে আমার লেখা সুর করা গান অনুপমদা গাই, হ্যাঁ, এবং আবার যথারীতি 2-2-4 হলো, কারণ পুজো মানে পুজোর ছবি মানে সৃজিতদা অনুপমদার 2-2-4টা হতেই হবে। এবার সেটা কীভাবে হবে সেটা পুরোটাই হচ্ছে ঘটনাচক্রে আবার ঘুরে ফিরে ব্যাপারটা ঘটলো। এবং আমার তো একটা বিশাল প্রাপ্তি যে সৃজিতদার সাথে প্রথম কাজ, তা আবার পুজো রিলিজ, তা আবার দেবদার ছবি, মানে এটা একটা খুবই একটা সমাপতন আর কি, অদ্ভুত দুর্দান্ত সমাপতন। এবং প্রথম ওপেনিংটা দুর্দান্ত, আমি প্রচন্ড আনন্দিত। এই গানটা আমরা শুনি, এটা কি সৃজিতের জন্মদিনে এটা আসবে, তাই তো? আমার জন্মদিনে এই গানটা আসবে। এলো মেলো ঘর তখন থমকে যাওয়ার ভয়, পালানোর সময় যেমন নিত্য নতুন তোমায় খোঁজে পাই, তেমন আসবো বলে যাই বরফ ঢাকা স্মৃতির জলে পাডোবাই। জঠর দিয়ে তৈরি করছি যাকে, আমার চোখ খুঁজছে আজও তাকে, নরম আঙুল বুলিয়ে দিয়ে গালে, ভিজত কথা আড়ালে আবডালে। হাত বাড়িয়ে ডাকছি তখন, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। হাত বাড়িয়ে ডাকছি দেখো, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। তোমায় ছেড়ে যেতে পারলাম কই। থ্যাংক ইউ। গানটা খুবই সুন্দর, আর এত সুন্দর একটা গান শোনানোর জন্য। আচ্ছা, সৃজিতের কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আজকাল যেরকম আমরা অভিযোগ শুনি না যে পরিচালকরা নায়ক নায়িকাদের ইনস্টাগ্রামে কত ফলোয়ার সেইটা দেখে কাস্ট করেন, গায়কদের ক্ষেত্রে কি এটা কখনো হতে পারে যে একটা গানের ইউটিউব ভিউজ কত সেইটা দেখে পরিচালকরা কাউকে গান দিচ্ছেন, এরকম কি একটা কিছু ঘটতে পারে, বা ঘটলে কতটা খারাপ হবে সেটা? সেটা খুবই খারাপ হবে, কারণ ইউটিউব ভিউজ দিয়ে না একটা গানের
লাইফ, শেলফ লাইফ, সেটা কত বছর থাকবে মানুষের মনে, এটা কিন্তু জাজ করা যায় না। আমরা এরকম অনেক দেখেছি, মানে অতীতে এরকম অনেক দেখেছি, তাৎক্ষণিক অনেক গান প্রবল হিট করে যায়, প্রচণ্ড হিট করে যায়, মানে তার মিলিয়নস অফ ভিউজ, কিন্তু এক বছর যেতে না যেতেই সেই গানের সেকেন্ড লাইন কেউ মনে রাখে না, কী ছিল কথা, কী ছিল সুর। আমার মনে হয় যে সবসময় গানের সোলটা খুব ইম্পর্টেন্ট। সেই সোলটা, আমি একবারও বলছি না যে ভিউজটা ইম্পর্টেন্ট নয়, ভিউজটাও ইম্পর্টেন্ট। এই ভিউজটা শুড নট ডিকটেট ও ডিটারমিন যে কার সাথে কাজ হবে, কি কাজ হবে, কে গাইবে, কে সুর করবে। হ্যাঁ, তো এবার মানে আমি উইথাউট মানে এনি ডিসরেসপেক্ট টু এনি কাইন্ড অফ সং, ধর হচ্ছে পাঞ্জাবি ডান্স নাম্বার যেগুলো ডিস্কে বা কোথাও বাজানো হয়, মানে ভিউজ বেশি হওয়ার কারণ তো একটা গান বহুবার একটা জায়গায় বাজানো হওয়ার জন্যও হয়, রাইট? সো সবসময় যে দ্যাট ইজ আ প্যারামিটার অফ হাউ গ্রেট আ সং ইজ অর হাউ হোয়াট উইল বি দ্য সংস লঞ্জিভিটি, সেটা কিন্তু একদমই না। আমি তো অ্যাটলিস্ট সেটা একদমই বিশ্বাস করি না। তোমার কি মনে হয় সঙ্গীত পরিচালক? এটা নিয়ে অনেক বক্তব্য আছে। আমি রণজয় সৃজিতা যেটা বলছে যে সৃজিত দা করে না, কিন্তু এমন না যে অন্য কেউ করে না। এবার ব্যাপারটা হচ্ছে শুধু ইউটিউব ভিউ না, যে ইনস্টাগ্রামের কথা বললে লোকের ধারণা যে ইনস্টাগ্রামে আর সোশ্যাল মিডিয়ায় যারা গান করে তাদের মধ্যে খুব পোটেনশিয়াল আছে এবং সেই গানগুলো যেরকম জনপ্রিয় হয় ইনস্টাগ্রামে, আসলে অডিও ইন্ডাস্ট্রিতে রেকর্ড করলেও সেই গানগুলো সমান জনপ্রিয়তা পাবে, যেটা সম্পূর্ণ ভুল। ওই যে সোশ্যাল মিডিয়ায় গান শোনা আর অ্যাকচুয়ালি স্পটিফাইয়ে গিয়ে বা অ্যাপল মিউজিকে গিয়ে গান শোনার মধ্যে অনেক তফাৎ আছে। ওই যে ইজি লিসনিং, যেটা স্ক্রোল করতে করতে একটা পেয়ে গেলাম গান, দ্যাট ইজ নট মিউজিক লিসনিং। মিউজিক লিসনিং হচ্ছে যে মন দিয়ে কানে হেডফোন লাগিয়ে কিংবা একদম অডিও প্লেয়ার চালিয়ে গান শোনা। যে আর্টিস্ট সেখানে পৌঁছাতে পেরেছে সে বেঁচে গেছে, যে সেখানে পৌঁছাতে পারেনি তার জীবনটা স্ট্রাগল, এবং সে সেটাই চাইছে। তাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয় এবং সব কিছু আর কি বাণিজ্যিক সফলতার জন্য, সাফল্যের জন্যই ব্যবহার করার চেষ্টা হয় আর কি। যদি সেটা ফিল্মের ক্ষেত্রে যদি বলে, যদি ফিল্মটাকে একটু হেল্প করে, যদি আরও লোকের কাছে পৌঁছায়। কিন্তু ওটা একটা ভুল আর কি, যে ফেসবুকে যে মানুষ দারুণ গান গাইছে তার মানে যে তার গান দারুণ চলবে, এর কোনো কোরিলেশন নেই। হতেই পারে হলো, কিন্তু এটা কোনো রুল নয় আর কি, মানে নিউটনের সূত্র নয় এটা, যেটা হবেই। বরং আমি যদি অনেস্টলি বলি, ডেফিনেটলি আমরা এইটা মাথায় রাখি যে আমরা একটা গান বানাই, সেই গানটা কতবার লাইভ কনসার্টে, লাইভ প্রোগ্রামে কত বেশি যে শিল্পীকে গাওয়াচ্ছি সে গাইবে, সেইটা কিন্তু সেইটার অ্যাটলিস্ট আমি সেটার এটা শ্রীদার একটা আমি যে, কারণ আমার মনে হয় যে এই যে মুখে মুখে ফেরা মানুষের গানটা তো মুখে মুখে ফিরতে হবে, সেইটার জন্য মানুষের কাছে অ্যাক্সেসিবল যারা শিল্পী। ইনস্টাগ্রাম, এটা ও বললো যে ইনস্টাগ্রাম আমি খুব একটা সিরিয়াস মিউজিক লিসনিং এর প্ল্যাটফর্ম হিসেবে না, ইট ইজ নট আ মিউজিক লিসনিং প্ল্যাটফর্ম এট অল, নাইদার ইজ ফেসবুক নর ইজ ইনস্টাগ্রাম। মানে এগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে তুমি খাবার ভিডিও, রান্নার ভিডিও, কুমির কি করে ধরতে হয় তার ভিডিও, তার মধ্যে দুজন গান গাইছে তারও ভিডিও পেয়ে গেছে। কুমির কি করে। এবার আরেকটা যেটা ইউটিউব ভিউজের কথা বললে, এখন কিন্তু এই ফেক নিউজের জামানায় ফেক ভিউজও প্রচুর, সুতরাং দেখে কিন্তু বুঝতে পারবে না যে কোন ভিউ সত্যি কোন ভিউ নকল। আমি কোনোদিন আমার কোনো প্রযোজককে বলবো না যে দয়া করে আমার হয়ে একটু ভিউ কিনুন, বিকজ দ্যাট ইজ ডিসরেসপেক্টিং মাই আর্ট। এবার আমি খুব লজ্জাই পাবো যখন আমি দেখবো যে এক সপ্তাহের মধ্যে 1 মিলিয়ন বা 5 দিনের মধ্যে 1 মিলিয়ন, এটা হয় না। এবার এই জিনিসটা, এই ফেকনেসটা এমন ঢুকে গেছে, আসলে কম্পিটিশন গোটা ব্যাপারটা আর কি, কে বেশি কিনতে পারে। এবার হচ্ছে যে আমাকে 1 মিলিয়ন দিতে হবে, আর পাবলিকও হয়েছে যে 1 মিলিয়ন শুনে ভাবছে যে ওদের দারুণ কিছু গান আর কি, কিন্তু তা নয়, তার আরও বেশি অর্থ ব্যয় হয়ে গেছে ওই বট দিয়ে ভিউ বাড়িয়ে। কমেন্ট দেখলেই বোঝা যায় একই ধরনের কমেন্ট, ওই সরকার থেকে যে টুইট করায় না মাঝে মাঝে, সব দেখবেন সেলিব্রিটি একই রকম টুইট করছে, ঠিক সেরকমই বট দিয়ে ওইগুলো করানো হয় আর কি। এন্ড দিস ইজ আ প্যাথেটিক কালচার, আমি এটাকে কোনোভাবে সাপোর্ট করি। দেখে বট মনে হয় অ্যাকচুয়ালি বাঁশ, মানে গাছের যদি টার্মসে বলি। আচ্ছা, আমি তোমার থেকে জানতে চাই যে সঙ্গীত পরিচালক হিসেবে তুমি যখন কাজ করছো, এটা তোমার মাথার মধ্যে কোনো প্রেশার ক্রিয়েট করে কিনা? প্রেশার ক্রিয়েট একেবারেই করে না, কারণ আমি মানে এরকম, আমি তো নিউ কামার, আমি অনুপম দাস সৃজিতদের এত অভিজ্ঞ ওদের তুলনায়, এবং সেই কারণে আমার গান প্রচুর নিউ কামারদের দিয়ে আমি গাইয়েছি। আমার মনে হয় কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট ভালো থাকলে, একজন নিউ কামার হোক, একজন প্রচণ্ড এক্সপিরিয়েন্স হোক, কন্টেন্ট খারাপ থাকলে তুমি যত বড় নামকে দিয়েই গাওয়াও, গান চলবে না। এরকম আমি তোমায় ভুরি উদাহরণ দিতে পারি। আর কন্টেন্ট যদি ভালো থাকে, তোমার একদম ফ্রেশ একজনকে দিয়ে গাওয়ালেও গানটা সুপার হিট হতে পারে। তা আমার মনে হয় ওইটাই আসল। এবার
এই যে ভিউ এর কথা হচ্ছে, সেটা সত্যিই খুব হাস্যকর আজকের দিনে। মানে আর এখন অনুপমদা যেটা বললো, এখন মানে মানুষ কিন্তু এখন আবার বুঝতেও পারছে যে অ্যাকচুয়াল কিনা একটা হয়তো গানে দুদিনে 1 মিলিয়ন, তাতে 20টা কমেন্ট আর 5টা হাত জোর, গোলাপ ফুল, এইগুলো মানে পুরোপুরি এবং পরিষ্কার। এটা শুধু গানে না, এটা বুক মাই শোতে তাই। আমি বুক মাই শোতে গিয়ে সিনেমা দেখি, হ্যাশট্যাগ 4টে নাইস, হ্যাঁ মানে ওয়াও ওয়াও মুভি, ওয়াও মিউজিক না কি কি সব লেখা থাকে। আর এগুলো প্রযোজকরাই করায় যাতে তাদের আসলে পাবলিককে মুরগি করা, এটা হচ্ছে যে যাতে তারা ভাবে যে দারুণ কিছু একটা হয়েছে বুঝিবা, এবং এটা চট করে করতে হবে, একদিন দুদিনে করা হয় দেখি। এখন এইটা বুঝে গেছে মানুষ, সুতরাং এখন আস্তে আস্তে এখনো বোঝেনি। এই সংখ্যাগুলো ভুল থাকে বলিউডেই, যে ছবিগুলোর সংখ্যা দেয় যে 100 crore 200 crore, সব ফেক। আচ্ছা, এবারে পুজোর ছবি বলে আর দেবের ছবি বলে আমি সেই দিকটা একটু আসি। আমি তিনজনের থেকে একটা জিনিস জানতে চাইবো। দেব তো সুপারস্টার, দেবের নামটা করলেই ইন্ডাস্ট্রির মানুষ, দর্শক সবার মনে কিছু না কিছু একটা ইমেজ আসে। তোমাদের কার মনে কি ইমেজ আসে আমাকে সেইটা আগে বলো। দেখো, দেবের সঙ্গে আমার পরিচয় তখন আমি ওকে স্ক্রিনে দেখছি, এবং তখন আমি বাংলা ছবি ইন্ডাস্ট্রিতে আসার একটা আশা দেখি, স্বপ্ন দেখি, কি করে হবে সেটা জানি না। এবং মন মানে না বলে একটা গান হচ্ছে, কোয়েল আর দেব নাচছে, এবং জিদ্দার সেরকম মন মানে না, মানে আমার ওই দেবের কথা মনে পড়ে প্রথমে। হ্যাঁ, ওকে, তুমি আমায় বলো। আমারও তাই এক্স্যাক্টলি, মানে আমরা ওই 2007-08 ওই টাইমটাতে আর কি, মানে আমি তখন প্রফেশনাল গান বাজনার থেকে অনেক দূরে, কিন্তু ওই টাইমটা প্রচুর টিভিতে এই গানগুলো চলতো। দেবদার সাথে কাজ তো আমার এই প্রথম হলো, কিন্তু প্রথম ওই টাইম একদম ঠিক। আমার কিন্তু দেব বলতেই মার্কাস প্রথমেই মাথায় আসে, বিকজ ওর সাথে ওটা আমার প্রথম কাজ। এবং জুলফিকার মানে ওরকম একটা স্টার কাস্ট এবং এভরিথিং, ওরকম ভালো ভালো অ্যাক্টার্স, তার মধ্যে আমার মনে হচ্ছিল দেব স্টুড আউট। এবং ওর পরিশ্রম, এবং আমি বলেছিলাম যে এই মুখ বধিরের যে ভাষাটা, এই ভাষাটা তুমি কতদিন লাগবে, তুমি বলো কতদিনে তুলতে হবে। ই ডিড ইট ইন এক্স্যাক্টলি 4 days। 4 দিন পর তুমি আমাকে একটা বেসিক সেন্টেন্স বলো, আমি তোমায় সেই বেসিক সেন্টেন্সটা করে দেখাচ্ছি আর কি। মানে হি ইজ সো ডিলিজেন্ট অ্যান্ড হি ইজ সো হার্ডওয়ার্কিং। আমার এখনও দেব বলতে দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ দেব, যেখানে দেব প্লেড মার্কাস আলী, মার্ক অ্যান্থনির দুটো ভাগের একটা ভাগ, এবং হিজ ফ্যাবিউলাস পারফরমেন্স ইন জুলফিকার। আমার খুব মানে দ্যাটস মাই ফার্স্ট অ্যাসোসিয়েশন অর ফার্স্ট ইমেজ অফ দেব, যেটা আমার মাথায় আসে আর কি। জুলফিকার একটা পুজোর ছবি ছিল, আমরা কি একটু ওই গানটা শুনতে পারি? পুজোর জুলফিকারের গান। এটাও বেসিক্যালি আমার অ্যালবামের গান, হ্যাঁ, দ্বিতীয় পুরুষের। সৃজিত দা এই কাজগুলো করে থাকে আমার এই যে বাচ্চাগুলো আর কি স্কুলে অ্যাডমিশন পায়নি, রোজ যায় স্কুলের দরজা থেকে ঘুরে আসে, তাকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন দিয়ে চমৎকার পিকচারাইজেশন করে তারপর বহু মানুষ গানটার সঙ্গে পরিচিত হলো, এবং আমরা রেগুলার অনুষ্ঠানে গাই এই গানটা। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি, আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। সৃজিতের থেকে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে যেহেতু অনেকগুলো ব্লকবাস্টার আছে পুজোতে, তো এখন ওইটা খুব মাথার মধ্যে একটা প্রেশার হয়ে গেছে কিনা, যে ওই যে ফার্স্ট বয় হতেই হবে, এটা কতটা ভালো আর কতটা ন্যাগিং? না, এটা আমি একদমই মাথায় নিই না। যদিও স্ট্যাটিস্টিক্যালি ঠিকই যে লাস্ট 13 বছরে আমার 10টা পুজো রিলিজ হয়েছে, 10 বারেই সবকটা ছবির মধ্যে আমার ছবিটাই সর্বোচ্চ জায়গা করে নেয় ইন টার্মস অফ বক্স অফিস, মানে স্টার্টিং উইথ অটোগ্রাফ অ্যান্ড এন্ডিং উইথ দশম অবতার। কিন্তু ওই এক্সপেকটেশনের জায়গা থেকে আমি ভাবি না, আমি ভাবি উল্টো, আমি অন্যভাবে ভাবি। আমি ভাবি যে
পুজোর সময় আমার মধ্যে যে খুব পপুলিস্ট, খুব কমার্শিয়াল যতটা সম্ভব, আমি যতটা কমার্শিয়াল আমি হতে পারি আমার সিগনেচারকে স্যাক্রিফাইস না করে, আমার স্বকীয়তাকে একদম না করে, আমার মনে হয় যে সেই জায়গা থেকে ওটা আমার একটা রিলিজের মতো, আমার ব্যক্তিগত ক্রিয়েটিভ একটা রিলিজ। মানে আমি সারা বছর যদি একটা করে নির্বাক বা পদাতিকও করি, পুজোর সময় আমি একটা পুজো সংখ্যায় ফেরত আসি। মানে পুজো সংখ্যার একটা লেখায় বা পুজো সংখ্যার একজন লেখক যেমনি সারা বছর নানান কিছু লেখে, কিন্তু পুজো সংখ্যায় একটা স্পেশাল লেখা লেখে, ওরকম একটা স্পেশাল ছবির মতো করে পুজোর ছবিতে আমি ফেরত আসি। এবং সেটা ইজ আ ফিল্ম উইচ ইউজুয়ালি হ্যাজ আ বিগার ক্যানভাস, ইট হ্যাজ আ মোর পপুলিস্ট অ্যান্ড কমার্শিয়াল রিচ, এবং সেটার কারণও কিন্তু অনেকটাই অর্থনৈতিক। বিকজ পুজোর ছবি যেহেতু অনেক অনেক বেশি ফুটফল হয়, অনেক বড় ক্যানভাসের ছবি করার সুযোগ আমরা পাই পুজোর সময়। অতটা যদি না হাসানের মতো প্রডিউসার হয় যে কিনা বলে যে পদাতিক তুমি যতদিন ইচ্ছে ধরে শ্যুট করতে পারেন, কোনো সেরকম তো হয় না ইউজুয়ালি। সো সেখানে ওই লিভেটা আমার থাকে যে আমি রাজকাহিনীর মতো একটা ক্যানভাস ধরার চেষ্টা করতে পারি, বা এক যে ছিল রাজার মতো একটা ক্যানভাস ধরার চেষ্টা করতে পারি, হ্যাঁ, কিংবা চতুষ্কোণের মতো একটা থ্রিলার করতে পারি, বা মিশর রহস্যের মধ্যে একটা অ্যাডভেঞ্চার করতে পারি। তো এই অপশানগুলো আমার কাছে থাকে, উইচ ইজ ওয়াই পুজোর ছবি আমার কাছে এক্সাইটিং অ্যান্ড স্পেশাল। প্রেশারটা অতটা, দেখো প্রত্যেকবারই ব্যাট করতে যাওয়ার সময় নামের পাশে শূন্যই লেখা থাকে। সো ইটস এ নিউ ইনিংস এভরি টাইম ইউ গো আউট টু ব্যাট। আমরা যখন দশমেও ব্যাট করতে নামছি, আমি আর অনুপম, আমরা ব্যাট গ্লাস করে নামছি ব্যাট করতে, কিন্তু স্কোর কার্ডে তখন আমাদের আগের হিট অবধি লেখা আছে, কিন্তু সেটা হয়ে গেছে, মানে দ্যাটস পাস্ট। নতুন করে প্রত্যেকবারই ব্যাট করতে হয়, এবারও হবে। সো ওইটা আমি অতটা মাথায় রাখি না। রণজয়, তুমি আমাকে বললো যে দেব যেহেতু আছে এই ছবিটাতে, দেবের জন্য গান বানাবো, এটা ভাবলে যেটা হয় যে দেবের তো এমনি বহু বহু গান হিট, ওর নিজের একটা দর্শক এমনিই আছে, আর কঠিন হচ্ছে যে এত হিট গান ওর আছে, তো তোমার গানটা অতটা হিট হবে কি না এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো তুমি কোন দিকটা ভাবো আর কিভাবে গানটা বানাও, নাকি এটা তুমি মাথাতেই নাও না? আমি এটা একেবারে মাথায় নিই না, কারণ এটা ভাবলে আমার সবচেয়ে বেশি চাপ যখন হবে যে সৃজিতদা আর অনুপমদার দুটিটাকে মানে মধ্যে আমি ঢুকে এবার সেটা একটা অ্যাডিশনাল প্রেশার যে গানটা মানুষের ভালো লাগবে কিনা, যদি অনুপমদা গেয়েছে বা আরেকটা গান যেই গাক, মানে পুরো অ্যালবামটা তো আমি করছি, তো সেইখানে ওটা একেবারেই ওই প্রেশারটা নিই না, আমি একেবারেই চাপমুক্তভাবেই কাজ করার চেষ্টা করি। এবার হ্যাঁ, মানে দেবদার ছবিতে অসংখ্য হিট গান আছে, আর দেবদার সাথে এটা আমার প্রথম কাজ বলে ওই অনেকগুলো প্রথম তো জড়িয়ে এবার প্রচুর চাপ নিতে হবে, ওই সব চাপের নেই। হ্যাঁ, আমি একদমই আর চাপ হয়নি, কারণ এই গানগুলো আগে থেকে বানানো, মানে ছবির জন্য তো বানানো নয়। তারপরে সৃজিতদা পিক অ্যান্ড চুজ করে নিয়েছে, ভালো হলেও সৃজিতদার সৃজিতদার করেই যাবে, আমার কোনো চাপ নেই। এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই ছবিতে কটা গান আছে আর কে কে গেয়েছেন? হ্যাঁ, এবার এই ছবিতে গান সেই অর্থে আছে দুটো, মানে যেটা রণজয়, হ্যাঁ মৌলিক গান দুটো আছে, আর আগে তৈরি করা একটি গান আমি সেটা ব্যবহার করছি ইন দ্য টাইটেল মন্টাজ। ছবিটা শুরু হচ্ছে সেই গানটা দিয়ে, সেইটা একটা বেশ পপুলার একটা কবির সুমনের একটা পুরনো অ্যালবামের একটা গান, তো সেরকম একটা আমরা গান ব্যবহার করছি ফর দ্য টাইটেল মন্টাজ, এবং গানটির নাম হলো থেমে যেতে যেতে। আচ্ছা, আর অন্য গানটা কে গেয়েছেন? অন্য গানটা আমরা তিমিরকে দিয়ে গাওয়ানোর কথা ভেবেছি, মানে ওর দুটো গানের সেকেন্ড গানটা। তিমির কি প্রথমবার গাইলো? জুলফিকারেও আমার ছবিতে জুলফিকারে ওর শুরু করা কঠিন অসুখ কঠিন সময় গানটা, কাতলে জুলফিকার গানটার নাম। ঠিক ঠিক, আমরা একটা গান দিয়ে আড্ডাটা শেষ করব। রণজয়ের সাথে আমার গানের কানেকশন কিন্তু শুরু হয় প্রেমে পড়া বারণ দিয়ে, কারণ প্রথম ওই গানটা আমাকে পাঠায় লগ্ন, এবং আমি তখন একটা থ্রিলার ছবি করছিলাম, আমাদের ভিঞ্চিতা চলছিল বা কিছু, তো সেই সময় আমি এখানে এখন কার জন্য প্রেমে পড়া বারণ? অনুপমের জন্য? তো নতুন বিয়ে হয়েছে, ডেফিনেটলি একদম বারণ। অনুপমদার যা ফ্যান ফলোয়ার, অনুপমদার মানে প্রচুর মানুষ প্রেমে পড়ে না, অনুপমের প্রেমে পড়া বারণ। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে প্রচুর মানুষ অনুপমদার প্রেমে পড়ে, কিন্তু উল্টোটা বারণ। আর সৃজিতের কি এখন প্রেমে পড়া বারণ না নেই? আমি তো বরাবরই একটু প্রেমিক মানুষ। আচ্ছা, হ্যাঁ, তো আমরা শুনি। চলো। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলে ও হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় শেষ উড়িয়ে নেওয়ার কারণ, প্রেমে পড়া বারণ, বাহ, কারণে অকারণ। ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ, প্রেমে পড়া বারণ। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ।